প্রথমত ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার আত্মোপলব্ধি এবং সরল স্বীকৃতির জন্য, যে সবসময় যিনি থাকবেন উনি অস্বীকার করবেন এবং সারা দুনিয়ার লোক তাকে প্রমাণ করবে, এই প্রবণতা টায়ারিং হয়ে গেছে, খুব ক্লান্ত লাগে এগুলি করতে। তো উনি নিজে স্বীকার করেছেন, তো এখন তো আর কোনো সমস্যা নাই। তারেক রহমান ছাড়া আর কারোর মধ্যে দেখেন না, তার মানে ওনার মধ্যেও দেখেন না, এটা আরো ভালো কথা। তাহলে মোটামুটি রোগ নির্ণয় করা গেছে, ওনার মধ্যেও দেখেন না। হ্যাঁ, ওনার মধ্যে, কারণ উনি তো তারেক রহমান ছাড়া কাউকে দেখেন না, উনিও তো মন্ত্রী একজন, তাহলে উনি ওনার মধ্যেও দেখেন না। তার মানে হলো রোগটা নির্ণয় করা গেছে, যে কে কে অসুস্থ আছেন, কে কে খারাপ। এখন চিকিৎসাটা করলেই তো হয়, সেই চিকিৎসা উনি ওনাকে দিয়ে শুরু করে না কেন? উনি তো পারছে না, উনি দেখছেন না, তার মানে ওনার উপরে একটা দায়িত্ব অর্পিত হয়েছে, তাকে তো তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা উনি পালন করতে পারেন নাই। তো উনি এখনো থাকেন কিভাবে এই মন্ত্রিসভায়? লজ্জা করে না ওনার? ওনার তো লজ্জা করা উচিত যে আমি পারছি না। উনি যদি আজকে করেন তো অন্যরা ভাববে, তাহলে তো আমিও পারছি না, তাহলে আমিও যাই, সবাই যাই। শুনেন না ভাই, এটা হলো একটা সার্কাস, বুঝছেন? কিছু মনে করেন না, আমাদের এখানে একজন পেশাব আছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলায় কার্টুন দেখতাম না, কার্টুন দেখতেছি আমরা একটা, যে এটা হচ্ছেটা কি? তারেক রহমান সাহেব কেউ কিন্তু চটাচ্ছেন না, উনি ভালো আর অন্য সবাই খারাপ। তো অন্য সবাই মানে আপনি খারাপ, আপনি পারছেন না, আপনি করছেন না, তাহলে আপনি কিছুটা করেন। কয়েকদিন আগে দেখলাম এই ভদ্রলোক বলতেছেন আবার যে আমরা জি হুজুর টাইপের সাংবাদিকতা দেখতে চাই না। এই মির্জা ফখরুল ইসলাম আলমকে বলতেছিলেন, জি হুজুর টাইপের সাংবাদিকতা কে বানাইছে? আপনি বানান নাই। সব জি হুজুরের নিয়ে আপনি জায়গায় জায়গায় আপনারা বসাচ্ছেন। যত জায়গায় বসানোর জায়গা, সাংবাদিকদের যত জায়গায় বসানো যায়, সব জায়গায় যাদেরকে বসিয়েছেন এরা কারা? এরা তো জি হুজুরের প্রতিযোগিতায় এগিয়ে থাকা ব্যক্তিরা। বিভিন্ন দেশে আপনি প্রেস মিনিস্টার নিয়োগ করেছেন, এরা কারা? জি হুজুরের যারা প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা যারা এগিয়ে আছে তারা। তো আপনি তো জি হুজুরকে আপনারা তো করতেছেন, গ্লোরিফাই করতেছেন, করে তারপরে বলেন যে আমরা জি হুজুর আমার সাংবাদিকতা চাই না। ফাজলামি করেন নাকি মানুষের সঙ্গে? এই দেশের মানুষের সঙ্গে ফাজলামি করেন আপনারা? আবার শুনলাম ওনাকে নাকি প্রেসিডেন্ট বানানো হবে। তো সে পারে না, তো আত্মস্বীকৃত একজন ব্যর্থ মানুষ, ওনাকে আপনি বানান প্রেসিডেন্ট। তো এটা তো কিছু হলো না রে ভাই। আমার কথাটা হলো কি, একটা জায়গা রাখেন যেটাকে দেখিয়ে আমরা বলবো যে আমরা গর্বিত, আমাদের কাছে এরকম একটা লোক আছে। দেখেন আপনি, হ্যাঁ, একটা জায়গায় বসে আমি একমত যে তারেক রহমানের কে ওনারা ফলো করতে পারছেন না। দেখেন, একদম দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তারেক রহমান কি বললেন? যে আমি সরকারি গাড়ি নিব না, আমি ড্রাইভার নিব না, আমি তেল নিব না। বলছেন না? কেন বলছেন না ভাই? উনি না নেওয়া থেকে দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে। সে যদি একজন প্রাইম মিনিস্টার যদি সরকারি একটা গাড়ি না নেয়, তেল না নেয়, ড্রাইভার না নেয়, তাহলে কি আমাদের অর্থনীতি শনয় উন্নতি হবে? তা তো হবে না। তাহলে উনি বললেন কেন? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। এক্সাম্পলটা উনি কি ক্রিয়েট করেছেন? উনি জনগণকে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমরা দায়িত্বে এসেছি, আমরা কিছু নেওয়ার জন্য আসি নাই, আমরা দেওয়ার জন্য আসছি। তো এই এক্সাম্পলটা উনি কার জন্য ক্রিয়েট করার চেষ্টা করছেন? আপনার জন্য না আমার জন্য? আমাদের জন্য তো না। উনি এক্সাম্পলটা ক্রিয়েট করতে চেয়েছেন ওনার ক্যাবিনেট মেম্বারদের জন্য, ওনার যারা সহকর্মী তাদের জন্য। তো ওনার এই এক্সাম্পলকে কে ফলো করছে? এই যে মির্জা ফখরুল সাহেব, সে ফলো করছে? সে তো ফলো করে নাই। কে ফলো করছে বলেন? আমি একজন লোককে বলতে শুনছি, যেটা আমি জানতে পারছি সে ফলো করছে, কৃষিমন্ত্রী যে ভদ্রলোক আছেন কুমিল্লার, উনি বলছেন যে উনি নেবেন না। ভালো। আমি পরের দিন আপনার সবার হলফনামাগুলি চেক করছি, যে বিভিন্ন ধরনের মন্ত্রী আছেন, আমি যে করে দেখেছি প্রায় গোটা 15-20টা আমি দেখছি, চেক করছি। এর মধ্যে আমি দেখছি অর্থনৈতিকভাবে হলফনামা যা আছে ওখানে তো মিশা কথাও থাকে বা কম বেশিও থাকে, আমি ওটাকে সত্য ধরে নিয়েছি। দেখলাম সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, এমন দ্য মিনিস্টার্স সে হলো সবচেয়ে গরিব। এখন গরিব লোকটা বলতেছে আমি নিব না, আর ধনী লোকটা নিবে। আমি দুইজন মন্ত্রীর নাম ধরেই বলি, আপনি এত কিছু বলার দরকার নেই। তো এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আল মিন্টু, ওনারা কি নিজেরাই জানে ওনাদের গাড়ি কয়টা আছে? ওনারা যে গাড়ি চলে এটা কি সরকারি পুলের গাড়ির চেয়ে কোনো অংশ কম দামের? তো ওনার ওই পুলের গাড়িটা নিতে হবে কেন? বাজার করার জন্য হইতে পারে, কিন্তু ওই 18 লিটার তেল তার নিতে হবে কেন প্রতিদিন? কেন? তার মানে এই লোকগুলোকে আসলে দেখায় বড় লোক, এদের আসলে আত্মা ছোট। এই ছোট আত্মার লোকগুলি এখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, দেশের উন্নতি করবে না, সেটা নিয়ে কিন্তু কেউ ওইভাবে প্রশ্ন তোলে নাই। না, তুললাম
কেউ তুলছে না, আমার কি আসে যায়? আচ্ছা, আমি দেশে একজন নাগরিক না, জি পছন্দ তো আমি তুললাম, জি আমার পছন্দ হয় না আপনার, জি তাহলে আমি তো পছন্দ তুললাম তো, তারা কেন করলো না বলে না? ভাই প্রাইম মিনিস্টার যখন একটা কাজ করে কেন করে? আবার দেখেন 18 জন মন্ত্রীকে প্রোটোকল, পুলিশ প্রোটোকল দেওয়া হবে না বললো তো, অর্ডারটা কে সাইন করছে? সালাউদ্দিন সাহেব। জি পুলিশ প্রোটোকল তো ওনার, জি উনি নিবেন কেন? এক্সাম্পলটা কোথায়? আপনি এক্সাম্পলটা কে 7 জন নিবে? এই 7 জন কি কারণে, কি ক্রাইটেরিয়া? এজেডএম জাহিদ হোসেন নিবে কেন? ক্রাইটেরিয়াটা কি? ওনারা মেরে ফেলাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মেরে ফেলাবে? ঝুঁকি থাকতে পারে না। আমি বলি ঝুঁকি কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, এরা তো খুব অ্যাক্টিভ ছিল, পুরো আওয়ামী লীগ আমলে অ্যাক্টিভ ছিল না? জি তো ওনাদের ঝুঁকি, ওনাদের জীবনের মধ্যে, সারা জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় ছিল আওয়ামী লীগের শাসন আমলে। কারণ তারেক রহমান বিদেশ থেকে, এরা দেশে দল চালাচ্ছে, তো তখন তো আওয়ামী লীগ তাদের মেরে ফেলতে পারতো। আচ্ছা বাচ্চাটা ওর যে ঝুঁকিপূর্ণ, ওই ঝুঁকিপূর্ণ সময়ে ওনারা ফ্রি ঘুরছে, কোনো সমস্যা হয় নাই। আর এখন যখন তাদের পক্ষে দেশের 2/3 মেজরিটি, 2/3 ভোটার তাদের পক্ষে, জি তখন তারা 2/3 পিপলকে তারা ভয় পাচ্ছে, আমার মেরে ফেলাবো, আর আমার রক্ষা করবে কে? 3 গাড়ি পুলিশ করে। ভাই এগুলো জানেন কিছু না, ব্যাপারটা হলো জানেন দেখানো যে আমি কিন্তু তোমার মতো না, তুমি পাবলিক, আমি মন্ত্রী, আমি তোমার চেয়ে অন্য স্তরে আছি, এই দেখানো, বাহাদুরি দেখানো। আচ্ছা, এই হলো মানসিকতার সমস্যা ভাই। ফজলে হুদা বাবুল, আপনারা এই যে তার বক্তব্য নিশ্চয়ই কালকে শুনেছেন আপনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যেই কথাগুলো, যে প্রশ্নগুলো তুললেন, মাসুদ কামাল সাহেব যে প্রশ্নগুলো তুললেন, তার প্রেক্ষিতে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন, মাসুদ কামাল ভাই খুব যুক্তিবাদী মানুষ, জ্যেষ্ঠ সাংবাদিক, আমাদের অনেক সিনিয়র ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়েরই, আমাদের মানে কি বলবো, শুধু অগ্রজ নয়, আমাদের অনুকরণীয় মানুষ উনি। ওনাকে, ওনার পাশে বসে কথা বলতে পারা একটা সম্মানের বিষয় আমাদের জন্য, ছোটদের জন্য। কিন্তু মাসুদ কামাল ভাই খুব ভালো যুক্তি দিতে পারেন, ব্যাপক যুক্তিবিদ্যায় কিন্তু উনি পড়েছেন কিনা জানি না, সম্ভবত সাংবাদিকতারই মানুষ। কিন্তু যুক্তির আবার একটা প্রবলেমও আছে, বুঝছেন? মানে যুক্তি দিয়ে আমি এখন অনেক কিছু করে ফেলতে পারি। হ্যাঁ, যুক্তি ওই তো গরু ঘাস খাই, আমি গরু খাই, আমি ঘাস খাই, তো বিষয়টা ঠিক এরকম। বিষয়টাকে হ্যাঁ, আপনি হাফ গ্লাস খালি না বলে পূর্ণ বলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি একজন শিক্ষক, সাবেক মেয়র ঠাকুরগাঁর, উনি ওখানকার তৃণমূল থেকে রাজনীতি করে উঠে আসা, এক সময় কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আমাদের দেখা মতে সবচেয়ে সুশীল, সভ্য, সুবক্তা এবং সবসময় সাহিত্য চর্চা করা মানুষ, সত্যবাদী, আমাদের সবার শ্রদ্ধা। জি, এই বিষয়টি কিন্তু তিনি দ্বিমত প্রকাশ করেন না। আমি শেষ করি। জি, উনি যখন রিয়েলাইজেশন করে বলেন যে তারেক রহমান ছাড়া আমরা কেউ, এটাকেও কিন্তু আবার স্বাগত জানানো যায়। যে ধরুন এগুলো সব ভুলে যান, আমি দলের লোক নই, আমি আর মাসুদ কামাল ভাই এখন বিতর্ক করছি, যুক্তি নিয়ে কথা বলছি। তাহলে আমি যদি বলি যে উনি রিয়েলাইজেশন করেছেন যে উনিও ঠিক করছেন না, এটাও তো উনি সাধুবাদ পাওয়া যোগ্য, তাই না? খালি সমালোচনাই তো পাওয়ার যোগ্য নয়। আবার উল্টো দিকে আমি যদি মনে করি যে উনি দলের সাধারণ সম্পাদক, উনি এটা বলে সবাইকে সতর্ক করছেন, সেটাকেও আমি ভালো বাণী মনে করছি। আবার উনি যে বললেন যে কেউ কেউ গাড়ি নিচ্ছেন, পুলিশ প্রোটোকল নিচ্ছেন, আবার কেউ কেউ নিচ্ছেন না, আমার মনে হয় যে এক একজন ব্যক্তির এক এক ধরনের নিরাপত্তার ইস্যু থাকে। ওনার কেমন আছে এটা তো আমি জানি না, মাসুদ ভাই কেমনে জানেন, উনি হয়তো ভালো বলতে পারেন। উনি একটা যুক্তি দিয়েছেন যে বিরোধী দলের সময় উনি মার খেয়েছেন, জামা ছিঁড়ে ফেলেছে, ওনাকে মহিলার গাড়িরও মামলা দেয়া হয়েছে, 400টার মতো মামলা খেয়েছে, অনেক সাহসিকতার উনি দেখিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে উনি কোনোদিনও, দলের আদর্শের সাথে কোনোদিনও উনি আদর্শকে বিক্রি করতে যান নাই, এবং জনাব তারেক রহমানের প্রতি তার মানে কি বলবো অবিচল আস্থা রেখে উনি পুরো টাইমটা নেতৃত্ব দিয়েছেন। এখানে থেকে বিহাইন্ডে ছিলেন অবশ্যই আমাদের দলের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখনকার যিনি বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী। তো কাজেই
এই জিনিসগুলো কিন্তু উনি সাধুবাদ পাবারই যোগ্য। ওনার ব্যক্তি জীবন যদি আপনি দেখেন, কিন্তু উনি কিন্তু একটা ডেফিনেটলি সেই বিষয় নিয়ে কিন্তু কোনো আপত্তি তোলেন নাই তিনি। এবং অনেকেই যখন এই নিউজটা যখন আমাদের ফেসবুক পেজে গেল, তখন ওর নিচে যে কমেন্ট গুলো আসতেছিল সবাই তাকে এইটা বলছেন যে হ্যাঁ তিনি কিছু খেয়ে ফেলেছেন, সত্যি কথা বলে দিচ্ছেন, এই টাইপের কমেন্ট আসছিল। সত্যি কথা বলার তো সাহস তিনি কি থাকতে হবে। এটা তার অসহায়ত্ব দেখালেন যে আমি চাইলেও পারছি না, না তিনি এটা আক্ষেপের সুরে বললেন যে আচ্ছা এটাতে আমি আসছি। উনি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি শুধু ইঙ্গিত করেননি, উনি পুরো সিস্টেমটাকে করেছেন। জি, এইটা যদি মাসুদ কামাল ভাই শুধু বলতেন, মানে এটাও যদি অ্যাড করে বলতেন, আমি মনে করতাম মাসুদ কামাল ভাই কোনো উদ্দেশ্য ছাড়াই বলছেন। কিন্তু যখন উনি সত্য কথা বলার জন্যই ওনাকে আক্রমণ করা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি না, আমি যতটুকু জানি উনি একটা স্যালন কার নিয়ে চলতেন ঢাকা শহরে, যেটা ওনার স্ত্রী ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটা উচ্চপদস্থ কর্মকর্তা। 3 জনের নাম বললে উনি একজন থাকতেন, ম্যাডাম একজন ছিলেন। কারণ আমি যখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ি তখন ডেল্টা লাইফ অডিট করতে গিয়ে আমি এটা দেখেছি। আচ্ছা, তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো টাইমটাই একটা স্যালুন কারে চড়েছেন। আমার এই বয়সে আমি একটা পুরাতন হলেও, মানে আমার বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে আমি একটা পুরাতন প্রাডো কিনেছি, কারণ আমার ব্যাক পেন হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি একটা সরকারি ভালো গাড়িতে একটু চড়তে পারে না? এটা তো আইনে আছে নাকি? বেআইনি তো কিছু। উনি যে জিনিসটা ইন্ডিকেট করেছেন, হ্যাঁ আমাদের দলেও সমস্যা আছে, মূলত উনি আমাদের যে আমলাতান্ত্রিকতা আছে। আপনি জানেন, আপনার অনিয়ারে আমি বলছি, আমার উপজেলায় যেদিন আমি মিটিং করেছি যে এই উপজেলার কোনো সরকারি কর্মকর্তা কোনো সেবাদানের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ভাবে কারো কাছ থেকে কোনো উৎকোচ কিংবা কোনো রিশ্বত নিতে পারবে না, মানে ঘুষ নিতে পারবে না। তার 3 দিন পর আমি শুনেছি আমার উপজেলার পিএও সাহেব তদবির করে বেড়াচ্ছেন উনি ট্রান্সফার হয়ে যাবেন। 4 মাস হয়ে গেল, পিএও ট্রান্সফার হয়ে গেছে 1 মাসের মধ্যে। আমি এখনো পিএও পাইনি আমার উপজেলা। আচ্ছা, তো আপনি এই আমলাতন্ত্রকে আপনি কিভাবে সামলাবেন? যে দেশে 40% লোক, মানে সরকারি পদ খালি আছে, 100টার মধ্যে 40টা। আপনি এখনো পিআইও পান নাই আপনার উপজেলায়? আমি এখনো পাইনি আমার উপজেলা। আচ্ছা, তাহলে সেই কাজগুলো কিভাবে চলছে এখন? কালকেও এই আলোচনা আমি কালকেও এখানে করেছি, এবং কালকেও একজন এমপি সাহেব এখানে ছিলেন, এবং তিনিও বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী যেহেতু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মানেই তো আমরা ওই স্থানীয় সরকারে যারা থাকেন, মানে হচ্ছে এসি ল্যান্ড, ওই ইউএনও, ডিসি সাহেবের নিচে যারা থাকেন, তো সেখানে তার এলাকায় তিনি বলেছেন যে কোনো ধরনের কোনো অন্যায়, অনিয়ম বা দুর্নীতি আমার এলাকায় হয় না। এখন আপনিও এসে যদি তাই বলেন, বাংলাদেশের 300 এমপি এসেই যদি তাই বলে, তাহলে এই যে চিত্রটা যে বদলায় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন, তাহলে বদলে যাওয়ার কথা ছিল না ব্যাপারটা? হ্যাঁ, বদলে যাবে, বদলায়নি, এটা উনি ঠিকই বলেছেন। আমি তো আপনাকে বলছি বদলায়নি। তো 5 মাসে কিছু মাননীয় প্রধানমন্ত্রী যে মেজারগুলো নিয়েছে, এগুলো তো তৃণমূল পর্যন্ত যেতে হবে। এখন দেখুন, ডিসিদের গাড়ির পেট্রোল কমে গেছে, আপনি জানেন। বিভাগীয় কমিশনারদের, আমার এক বন্ধু আছে এক বিভাগীয় কমিশনার, বলে যে মাসে এখন আমার 63,000 টাকা লস হয়। বাস্তব বিষয়টা হচ্ছে কি, যে ডিসি পুলে কতগুলো গাড়ি আছে আপনি জানেন এক একটা ডিস্ট্রিক্টে? ডিসি পুল কেন শুধুমাত্র, এখন তো ইউএনওদেরও যেই গাড়ি দেওয়া হয়েছে, যে পাজেরো আপনার স্পোর্ট দেওয়া হয়েছে, একটা পার্লামেন্ট মেম্বারের কিন্তু নাই এখন। জি, এর জন্য আমরা দুঃখ হই না, আমরা ছেড়ে দিয়েছি। আমাদের দলের সবাই সর্বসম্মতিক্রমে আমরা বলেছি না। কামিং টু দ্য পয়েন্ট অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক আছে, উনি যে ওনার পুরো জীবনটা উনি সৎভাবে চলেছেন। এখন উনি বলতে পারেন যে হ্যাঁ উনি অন্য ইঙ্গিত করেছেন, সেটাও ঠিক হতে পারে, বাট একটা মানুষ অবশ্যই সাধুবাদ পেতে পারে অন্তত সত্য কথা বলার জন্য। এবং যখন একটা মানুষ এটা বলার মতো গাটস থাকে, তখনই ওই মানুষটা প্রিভেন্টিভ মেজার নিতে পারবে। আমরা প্রিভেন্টিভ মেজারের দিকে আছি। আমাদের যে প্রশাসন আমরা পেয়েছি, এটা অ্যাবসলিউটলি গত 17 বছরের নিউ রিক্রুটেড তৃণমূলের প্রশাসন ফুল। কারণ যার বয়স এখন 20 বছর জবের, সে কিন্তু জয়েন্ট সেক্রেটারি, সে আর উপজেলায় নাই, জেলায় নাই। কিন্তু কাজে যার বয়স এখন 12 বছর, 10 বছর, 8 বছর, 6 বছর, তারাই কিন্তু এখন প্রশাসনের। আচ্ছা, পরিষ্কার। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, নাফিস ইমতিয়াজউদ্দিন, তাকে আমরা চিনি অন্যভাবে। আপনি যেহেতু রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, আপনি একজন দর্শক হিসেবে, আপনি মানুষের প্রতিনিধি হয়ে যান এখন, একেবারেই সাধারণ মানুষ হিসেবে আপনি বলেন যে এই যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তো ছিল, তাই না? সেই আকাঙ্ক্ষার জায়গায় কি কোনো পরিবর্তন কি আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এগোচ্ছি আমরা? আমার মনে হয় যে তারেক রহমান সাহেব হি ইজ সেটিং দি এক্সাম্পল, কিন্তু ওনার ডাউনওয়ার্ডস এটাকে যেন পারমিয়েট করে
সেটা এনশিওর করতে হবে। আর ফখরুল ইসলাম ইয়া সাহেব যেটা বলেছেন, উনি কিছু দিন বিমানের চার্জেও ছিলেন কোনো এক সময়। আই নো হিম ইজ এ ভেরি অনেস্ট ম্যান, এবং শিক্ষিত সবাই জানে। কিন্তু ওনার এটা শুনে আমার যেটা প্রথমেই মনে হয়েছে যে উনি আসলে যারা ইন গভর্নেন্স অফ স্টেট, মন্ত্রী এমপি সাহেবরা যারা, উনি ওদের কথা বলেননি, উনি ইঙ্গিত করেছেন আমলাদের কথা। এখানটাতে আমি জানি না এইটা বলে আমি বাসায় পৌঁছতে পারবো কিনা। আপনার কি হঠাৎ করে আপনি দেখেন সরকারি চাকরির জন্য মানুষ প্রাণ দিচ্ছে, কেন? প্রাণ দিচ্ছে বলতে? যে অভ্যুত্থান হলো, আচ্ছা, জি, ওনারা তো আসলে সরকারি চাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে, না থাকে, ওকে, সেটার জন্যই তো করা হয়েছিল। তার মানে কি, এটা আন্দোলনটা শুরু হয়েছিল এবং অলমোস্ট শেষ অবধি পর্যন্ত ওইটাই ছিল যে সরকারি চাকরি যেন আমি পেতে পারি। হ্যাঁ, সরকারি চাকরি পাওয়ার জন্য একদম প্রাণ দিয়ে দেব। তারপরে যদি আমি সরকারি চাকরি পেয়ে বসি, তাহলে ন্যাচারালি আমি যা করার তাই করব, এবং আমার মনে হয় যে তাই হচ্ছে। এইটা যেহেতু গভর্নেন্স অফ স্টেটে যায়, একটা ম্যানেজমেন্ট, এই অন হ্যান্ড ম্যানেজমেন্টটা প্রচণ্ড রকমের ডিলিজেন্ট হতে হবে। আমাকে ক্ষমা করবেন, মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ বলে ফেলি, আমার এটা বদ অভ্যাস, আমি ক্ষমা চাইছি। এটা আমরা অ্যাজ ম্যানেজার্স আমরা যদি বলি, দেখেন ওনারা কিন্তু এগুলো করছে, হ্যাঁ, অ্যান্ড কোনো চেঞ্জ ওনাদের আসে নাই, এটা বললে পার পাওয়া যাবে না। আমরা যেহেতু ম্যানেজমেন্টে বসেছি, গভর্নেন্স অফ স্টেট মানে ম্যানেজমেন্ট একটা, আমাদের এই দায়িত্ব নিতে হবে। এবং ওইটা বলে যে ওনারা করছেন, হ্যাঁ আমরা জানি ওনারা করছেন, আমরা তো সরকারি অফিসে যাই আসি, তাই না? আরে বিল দিতে গেলে পয়সা দেওয়া লাগে। আমার মনে হয় বাংলাদেশের বাইরে আমি এয়ারলাইন্সে কাজ করে অনেক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বিল দিতে গিয়ে কোথাও পয়সা দিতে হয় এরকম দেখি নেই। বিল দিতে গিয়ে পয়সা, এবং বিল বই আনতে গেলে পয়সা, এরকম। হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, এইগুলো, হ্যাঁ, এই ব্যাংক নেবে না ওই ব্যাংক, ওই ব্যাংক নেবে না ওই ব্যাংক। তো এখন থ্যাংক গড যে এটা অনলাইন পেমেন্ট করা যায়। কিন্তু আমাদের এখানে সবখানেই, আমরা সবাই জানি, আমরা এই দেশের মানুষ, এবং আমাদের এমপি সাহেব তো আমাদের সবার চেয়ে ভালো জানেন, কারণ ওনারা গ্রাসরুটস লেভেলের এই জিনিসই আছে। তাহলে এই জিনিস যদি চেঞ্জ করতে হয়, আমি আপনাকে আস্থার সাথে বলতে পারি, ম্যানেজমেন্টে আমিও ছিলাম অফ এন অর্গানাইজেশন। নিজে যদি আপনি ডেমনস্ট্রেবলি ফেয়ার থাকেন, ডেমনস্ট্রেবলি বলছি, যে আমি সৎ থাকলাম আর অন্য কে কি করলো আমি এটার মধ্যে গেলাম না, বিপদে পড়বো, পড়েওছি জীবনে, বাট আমি যখন ওই দায়িত্বে বসবো, তখন কিন্তু আমার যে ওনারা করছেন এই কথা বলে থামা যাবে না। এখন ওনারা দায়িত্ব নিয়েছেন এবং ওনারা যেহেতু অনেস্ট পিপল, আমাদের ওই প্রত্যাশা তো আছেই। এবং যেটা বললেন যে সবাই বলছেন যে তারেক রহমান সাহেব has set the example and he's a new person. হ্যাঁ, তো আসার জায়গাটা আছে। আর যে ওরা যেহেতু নিজেরা বলছে, কিন্তু আমার মনে হয় যেটা আর জাস্ট আমলাদের উপরে আর সরকারের যারা কাজ টাজ করছে এটার উপরে, হ্যাঁ, ওনারা করছেন, ওনারাই করবেন, ওনারা এটা কোনো, আই ডোন্ট থিংক যে one should get away with it, one should accept it. আচ্ছা। কিন্তু আপনি আপনার কথার মধ্যে কেন বললেন যে আমি এটা বলে বাড়ি যেতে পারবো কিনা? আপনার কি কোনো ভয় আছে যে আমি মত প্রকাশ করলে আমার কোনো, ওই যে বললাম, আপনি দীর্ঘদিন ওই প্রশ্নটা করলাম যে সরকারি চাকরির জন্য প্রাণ দিচ্ছি কেন? আচ্ছা, ওকে। মাসুদ কামাল, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে আজকেই শেষ হলো আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা এনসিপির, এবং এনসিপির পদযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় এমনভাবে তাদেরকে কোনো কোনো জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে। এটা দেখে আপনার রিয়েলাইজেশন কি? আচ্ছা, আমি এটা বলবো, আমি তার আগে আমাদের দুজন আলোচকের কথা একটা লাইনকে বলি। আমি বাবু ভাইয়ের কথা একটা ছোট্ট মন্তব্য করি, যে ওনাকে প্রশংসা দেওয়া উচিত ছিল। আমি তো প্রশংসা করেই শুরু করছি, জি, আমি তো শুরুই করছি প্রশংসা করে, যে ওনাকে ধন্যবাদ, উনি এটা স্বীকার করছেন। কাজেই আমি ওনাকে কোনো সমালোচনা করছি তা না। দেখেন, ওনারা মন্ত্রী হয়েছেন মানে কি, ওনারা তো জেনে বুঝে একটা দায়িত্ব নিয়েছেন, তাই না? এখন দায়িত্ব জেনে বুঝে এবং শপথ নিয়ে দায়িত্ব, হ্যাঁ, ওনারা জেনে বুঝে, ওনারা কি জানেন না মন্ত্রীর, কারণ উনি তো আগে মন্ত্রী ছিলেন, উনি জানেন না, উনি আগে মন্ত্রী ছিলেন, তখন উনি আমলাদেরকে হ্যান্ডেল করেন নাই, হ্যান্ডেল করছেন তো। তো তাহলে এখন বলেন কেন? তার মানে হয় আমলারা আগের চেয়ে স্ট্রং হয়ে গেছে, অথবা ওনারা আগের চেয়ে উইক হয়ে গেছেন, যে কোনো একটা হবে। শুনেন, আমি যেটা বুঝি আমার সহজ ভাষায়, যদি পলিটিশিয়ান সৎ থাকে,
আমলাদের তেমন কিছু করার থাকে না, তারপরেও আমলারা করে। আমলারা খুব বাংলাদেশে আমলাতন্ত্রকে আগের সরকার, মানে আমি মানে পলিটিক্যাল গভর্নমেন্ট কথা বলছি, আওয়ামী লীগ সরকার এত মানে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করে গেছে যে ওখান থেকে ব্যাক করানো আসলে কঠিন। আমি আপনার একটা প্রাইম মিনিস্টার একটা ব্যর্থতার কথা বলি, পারেনি তো সে এই যে ডেপুটি সেক্রেটারির উপরে 30 লাখ টাকা করে গাড়ি কেনার জন্য লোন দেওয়া এবং 50,000 টাকা করে তাদেরকে গাড়ি মেনটেন্যান্সের জন্য দেওয়া, এটা তো থামাইতে পারে নাই। প্রথম কিছুদিন স্থগিত করছিল, আমি একটা কথা বলি এখানে, মানে বললে বলা ঠিক হবে কিনা আমি যাই না। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল প্রাইম মিনিস্টার হওয়ার পরে, তখন উনি আমাকে বলছিলেন যে এটা আমি করতে যাচ্ছি। দেখা হয়েছে না, দাওয়াত দিচ্ছিলাম ওই আর কি। তো উনি বলছিলেন যে আমি এটা করতে যাচ্ছি, আমি ওনাকে মুখের উপর বলে আসছি আপনি পারবেন না, মানে উনি যদি এটা শুনে উনি মিলাই নেবে। আমি ওনাকে বলেছি যে আপনি এটা পারবেন না, আমলাদের সঙ্গে আপনি পারবেন না, আমি আপাতত স্থগিত করছি, আমি ফিনিশিং আপনি পারবেন না। কেন পারেন না জানেন? একটু আপনাকে কমপ্লিমেন্ট করি, নতুন এমপি হয়েছি, 16 ডিসেম্বর আসছে, 16 ডিসেম্বরে একটা কুচকাওয়াজ হয়, তো আমরা আগে দেখছি এমপিরা যায় স্যালুট নাই, তো আমরা নিব। রাত 11:54 ইউনোদের কাছে সার্কুলার আসছে, মানে স্যালুটটা ইউনোরা নিবে। বলেন আত্মহত্যা করা উচিত ছিল? আমরা যাইনি, না আমি যাইনি, আত্মহত্যা করতেন। আমি কিন্তু যেহেতু আমি আপনাকে বলেন মানে বিজয় দিবস, না, আমি দেখেন, second উনি এটা কেন পারলেন না? আমি একটা সিম্পল উদাহরণ দেবো, উনি কেন পারলেন না? উনি পারলেন না এই কারণে যে ওরা একটা মানে আপনার ভাষাগত একটা বিরোধ ধরাইছে। প্রথম যখন 9 জুলাই তারিখ যখন আপনার নোটিশটা দেওয়া হয়, ওখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নির্দেশনা এটাকে বন্ধ করা হয়েছে। পরে আমলারা বললো যে প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিতে পারেন না, এটা নির্দেশনা দেবে গভর্নমেন্টকে, ঠিক আছে, গভর্নমেন্ট নির্দেশ দেবে, ঠিক আছে, আমি মানলাম ব্যক্তি নির্দেশ দিতে পারে না, এই জন্য এটা বন্ধ হয়ে গেলো। এটা আবার কিন্তু আগের মতো আছে, 30 লাখ টাকা পাবে, গভর্নমেন্টের কাছে টাকা নেবে বিনা সুদে, সেই টাকা দিয়ে গাড়ি কিনবে, সেই গাড়ি চালাবে, প্রতি মাসে তাকে মেনটেন করার জন্য 50,000 টাকা দিতে হবে। কাকে দিতে হবে? যে আমার চাকর, আমার টাকায় চলেছে, আমার টাকা নেবে। আমি ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাকে আপনি 15% 16% আপনি ইন্টারেস্ট দিবেন, আর আমার চাকর লোন নিবে তার কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এবং সেই লোন নিয়ে সে গাড়ি কিনবে, সেই গাড়ির জন্য প্রতি মাসে 50,000 টাকা আমাকে দিতে হবে। এটা কোনো আইনে, এটা কোনো লজিকের মধ্যে পড়ে? আপনার বাসার যে চাকর, সে আপনার কাছ থেকে মানে সে কিনবে, তার টাকা দিবেন ওইটা চালানোর জন্য, আর আপনার গাড়ি আপনি তেল কিনতে পারবেন না। এটা হয় না, কিন্তু তারা তো একটা ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা তারা তো করে তারও ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা দিয়ে আলাপ করতে পারবো। হাতের হাতে ধরা খাইছে তারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যা তাহলে আইন আদালতে 1 মামলা 3 মাস 4 মাস 3 বছর 5 বছর চলে কেন? ব্যাখ্যা তো আছে। না, সরকারের যথেষ্ট পরিমাণ টাকা আছে, এটা তাদের সরকার টাকা তো justification শেষ নাই এবং ভাই, সরকারকে আমি জনগণ, আমি চাই না তোমাকে দিব। জি, সেই জায়গা থেকে পলিটিশিয়ানরা কিভাবে এইরকম দুর্বল হয়ে উঠলো? সরকারের জন্য ওদের মায়া আছে, সরকারের জন্য। এই জায়গাটা আমি বলি আপনাকে, শুনেন, মূল ঘটনা হলো কি, কেউ প্রশ্নটা করলো না যে ওই যে প্রথম যে 9 তারিখে যে নোটিশটা ছিল, প্রজ্ঞাপনটা ছিল, ওই ড্রাফট কি তারেক রহমান করছিলেন? ওই ড্রাফট তারেক হামলা করছে, এবং সে ইন্টেনশনালি এই কাজটা করছে যে আমি এই শব্দের ভিতরে ঢুকাই দেবো যাতে এটা নিয়ে পরে আমরা এই করবো, আওলা বাজাবো। তো আপনি কি করছেন? যে এটা ড্রাফট করছে তাহলে চাকরি আপনি পরের দিন খাইলেন না কেন? আপনি তো দুনিয়া লোকের বাদ দিচ্ছেন, ও বাদ সে বাদ। যে লোকের ড্রাফট করে শব্দটা ঢুকাইছে এখানে, যে শব্দটার কারণে, যে বাক্যটার কারণে এটা আওলাই গেল, সেটা যে ঢুকাইছে তার চাকরি এখন কিভাবে থাকে বলেন? সে তো ইন্টেনশনালি করছে যে এমন আওলা বাজামু, বাজাই নিয়ে এই লোকটা ব্যাক করে বানাই দেবো। আমি তো বলি মাঝে মাঝে আমার তারেক রহমানের জন্য মায়া হয়, এই লোকের জন্য আসলে আমার মায়া হয় যে সে মাঝে মাঝে মনে আর একটা ভাবে শুয়ে শুয়ে যে আসছিলাম ইংল্যান্ডে, এটা আইলাম কই আইলাম ভাই, এটা কোথায় আইলাম? কোন জঙ্গলের মধ্যে এসে পড়লাম? জঙ্গলের মধ্যে এসে পড়ছেন এই ভদ্রলোক, রিয়েল জন্য আমি বলবো এক বেলাতে খাওয়াইছে এই জন্য মায়া করতেছেন না, এই জন্য না, আসলে ওর জন্য মায়া হয়। মানে এই লোকটা কি করবে, আপনি গিয়ে ক্লিয়ার করতেছে। আচ্ছা, কিন্তু যাক, যে আলোচনা, আমি আরেকটা আলোচনা, উনি বললেন একটা কথা যে ওই এখন বিল দিতে গেলে টাকা লাগে। জি, তারপর আবার বললেন, আল্লাহকে ধন্যবাদ দিলেন যে থ্যাংক গড এখন অনলাইনে দেওয়া যায়, অনলাইনেও টাকা লাগে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, গত মাসে আমার বাসায় ডিপিডিসির বিল দিই, ইলেকট্রিসিটি বিল দিই, বিকাশের মাধ্যমে দিতাম, এতদিন টাকা লাগতো না। গেল মাসে আমার কাছে এক্সট্রা 15 টাকা কেটে দিচ্ছে চার্জ। ডিপিডিসির বিল দেবো, এই অনলাইন গুলো বিকাশ কেন কেটে নেবে? কোনো ব্যাখ্যা নাই, কেউ প্রশ্ন করে না।
আপনি আমাকে 100 টাকা পাঠাবেন, 100 টাকার উপরে পাঠালে হলো, 100 টাকা পাঠাবেন, আপনার কাছ থেকে বিকাশ 5 টাকা কেটে দিবে। কেন কেটে দিবে? সে তোমার চার্জ নিচ্ছে 1.8 মানে %। সে তোমার চার্জ দিচ্ছে, তাহলে আপনি আবার যদি 50 টাকার কম 100 টাকার কম হয় তাহলে টাকা কাটবে না। এই 5 টাকা সে কেন কাটবে? কত বড় বাট পার। আমি একটা উদাহরণ দেবো বলি আপনাকে। ঈদের সময় সবাইকে ঈদি দেয় না, ঈদি দেয়, ওই সময় লেনদেন বেশি হয়, ওই সময় কাটে 10 টাকা করে এই বিকাশ। একটা ব্যাংকিং সিস্টেম কিভাবে তার ইচ্ছা মতো মানুষের কাছে টাকা দেয়। আপনি ভাবেন ঈদের দিন এই দেশের কমপক্ষে 2 কোটি লোক মিনিমাম টাকা লেনদেন করে ঈদের সময়, ঈদি দেয় যে কমপক্ষে। যদি 10 কোটি টাকা, যদি 10 টাকা করে দেয়, সে 20 কোটি টাকা ঈদের দিন লাভ করে। তার টাকা নিচ্ছে, আমার টাকা। কেউ প্রশ্ন করে না, দেশ চলছে আল্লাহ আসতে, অর্থমন্ত্রী ব্যস্ত অন্য কিছু নিয়ে। দেখেন এগুলি, রাইট, এবং এগুলো দেখার জন্য তো ওনার এখানে পাঠানো হয়েছে। উনি তো মনে করেছেন বিরাট নেতা। আপনি বিরাট নেতা না, আপনার উপর আমি বিরাট ভরসা করছি। আচ্ছা, আপনি আমাকে হতাশ করতেছেন। আচ্ছা, আর যে প্রশ্নটা আপনাকে করেছিলাম সেখানে যদি একটু উত্তর দেন এনসিপির কে নিয়ে। কি মূল প্রশ্ন তো ভুলে গেছি। হ্যাঁ, এনসিপি যেভাবে আচ্ছা, পদযাত্রা এটা বলি শেষ করলো। আপনাকে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি। আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন জানেন? এনসিপি তো পলিটিক্যাল পার্টি। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মাইর খেতেছে, আপনি নিউজগুলো, আপনি সোশ্যাল মিডিয়ায় বাদ দেন, প্রথম আলো অথবা এই যে নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে। একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না, ডোজ আরো লাগবে। মানুষ ওনাদের মানে মায়ের খাওয়ার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে কেন? এইটাই হলো পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পালস এখন এখানে যে পড়ছে। ওনারা চাচ্ছে যে জিনিসটা, সেটা হলো আমরা এরকম করব। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলে, ভাই উনি কি বলে না বলে, এর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে বলে, ভাই ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের লোক, ওই এলাকায় সে প্রায় 1.5 লাখ ভোটের ডিফারেন্স জিতছে ভাই, তাহলে বলে ফজা পাগলা। আচ্ছা আপনি বলেন, আমার এনে বললে আপনারা বলে আপনি জানেন না, কিন্তু ওই এলাকার লোক তো তাকে ভাই চিনে, ওই এলাকার লোক তো তারপর দেখে সেন্টিমেন্ট তার কাজ করে। আপনার ওখানে যখন বলে, তার মানে উনি বলে কি জানি না, আমার কানে কি আছে জানেন? আমি শুনি কি, আমি শুনি হলো সে বলতেছে যে তোমরা আমাকে মারো না কেন, তোমরা আমাকে মারো না কেন। কারণটা কি, মার খায়া তার আলোচনায় আসতে চায়। মানে একটা দল কতটা দেউলিয়াতের পর্যায়ে পৌঁছলে পারে এরকম হতে পারে, এটা আমি ওদের। কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা কি তাদের নিজেদের, নাকি কেউ তাদেরকে হেল্প করছে? ভাই সরকার পক্ষ, সরকারি দল তাদেরকে হেল্প করছে। সরকারি দলের কিছু বাড়াবাড়ি আছে, এতে কোনো সন্দেহ নাই। সরকারি দলকে বুঝতে হবে যে একজন লোক আমাদের গালাগালি করার মাধ্যমে সে মানুষের কাছে খারাপ হয়ে যায়। তোমার যে হাত তুলো, যখন তুমি হাত তুলো তখন তার খারাপটাকে তুমি ব্যালেন্স করে দিলা। তুমি কি কারণে এটা করবা? সরকারের উচিত হলো ওই হবিগঞ্জের ঘটনাটা, যারা যারা মারছে প্রত্যেকের ছবি আছে, এই প্রত্যেককে ধইরা ও কোন দল করে না করে আমার জানার দরকার নেই, ওদেরকে ধরেন, ওদেরকে বিচারের আওতায় আনেন, তাহলে দেখবেন যে আর কোথাও হবে না। কিন্তু পাশাপাশি আমি এনসিপি কে বলবো যে ভাই আপনারা স্মার্ট লোক, লেখাপড়া করছেন, আপনার প্রতি অনুরোধ, এইভাবে আলোচনায় আসতে পারবেন না, এইভাবে মানুষের মনে জায়গাও করে নিতে পারবেন না। বরঞ্চ রাজনীতিতে অনেকগুলো ভুল করছেন, ওগুলো শুধরানোর চেষ্টা করেন। এই দেশে এখনো একটা থার্ড ফোর্সের দরকার আছে, মানুষ এখনো তাকায় আছে তৃতীয় শক্তি। আপনাকে বেশি কোশ্চেন করা হয়েছে, তবুও কোশ্চেন করার লোভ সামলাইতে পারি না। একটু ছোট করে বলবেন যে কোনো সময় মনে হয় বা কেউ এটা আলোচনা করছেন এখন যে জামায়াতের যে অবস্থা বিরোধী দল হিসেবে, সেই জায়গায় মানুষও আরেকটা ইয়েকে চায়, যে একটা মানুষ না, বিশেষ করে ক্ষমতাসীন যারা বিএনপি, তারা চায় যে আরেকটা প্রতিষ্ঠিত যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামনে ইয়ে করতে পারে, নির্বাচন করতে পারে, আলোচনায় আসতে পারে, তাদেরকে আলোচনায় রাখানোর জন্য, থাকার জন্য কি এই ধরনের ঘটনা ঘটানো হইতে পারে? এনসিপি দিয়ে না, আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। আচ্ছা, তবে আমি জামাত সম্বন্ধে একটা কথা বলি। জামাত তাদের জীবনের সুবর্ণ সময়টা শেষ করে ফেলেছে এই নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, গ্রামে একটা প্রবাদ আছে, একটা গ্রামে নয়, সব জায়গায় প্রবাদটা আছে যে একটা মানুষ কতটা ভালো এটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। আচ্ছা, যত কম যাবেন সে তত ভালো। তো জামাত সম্পর্কে মানুষ জানতো না। জামাতের ওনাদের সঙ্গে ছিল, জামাতের সঙ্গে ঘর সংসার করছে 2001 সালে করে, এটার দ্বারা 2টা মন্ত্রী পেয়েছিল। ওই 2 মন্ত্রী কি ছিল যে দলের শীর্ষ 2জন লোক, সভাপতি এবং সেক্রেটারি, মানে আমির এবং সেক্রেটারি জেনারেল। ওই 2জন লোকের নামে কোনো মামলা মোকদ্দমা নাই, দুর্নীতির ছিল না। এটা কিন্তু জামাত বলতো, দেখেন আমাদের 2 মন্ত্রী কোনো মামলা মোকদ্দমা নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, আমরা খুব সৎ লোক, আমরা লোক ভালো, আপনারা আমাদের ভোট দেন, আওয়ামী লীগ বিএনপি দেখছেন না, আমাদের দেখেন বলছে। কিন্তু সমস্যাটা হলো
এখন তো মানুষ জামাত সম্পর্কে জানতে শুরু করছে। যখন তাদের 2 জনের জায়গায় এখন তাদের 70 জন হয়ে গেছে, এখন তো লোক জানে যে তুমি কি করো, তুমি মগবাজারে কোন হোটেলে যাও, কেন যাও, কিভাবে যাও, এখন তো লোকজন জানে ফেলাইছে। জানার কারণে জামাতের ভাই মহা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, তবু জামাত চেষ্টা করতেছে ওটা বের করে দিয়ে। আচ্ছা, একজন থাকলে জামাতের নিশ্চয়ই এই প্রসঙ্গটা তিনি উত্তর দিতে পারতেন। ফজলে হুদা বাবুল, আপনি কি বলবেন যে এই যে প্রশ্নটা সবশেষ তাকে করলাম, যে আপনার ভ্যালিড রাখার জন্য একটা বিরোধী দল তৈরি করার জন্য কোনো সময় কি এনসিপির উপরে এই ধরনের হামলা করানো হচ্ছে বলে আপনার মনে হয়? বুঝে শুনছেন না স্যার, 3 বার আপনার কথা শুনিনি, এখন ডাবটা খেতে বলছেন, না খাইলে আবার বেয়াদব মনে করবেন। কিন্তু গতবার বিরোধিতা করলেও পাল্টা যুক্তি দিল, আমার কাছে মনে হয়েছে এই যুক্তিটা একদম অকাট্য। কিভাবে আমি বলি, ইন্টারেস্টিংলি আমি এই হবিগঞ্জের এসপি মহোদয়ের সাথে আমি 3 বার কথা বলেছি। আচ্ছা, এই ঘটনার পর 3 বার কথা বলেছি, এবং উনি কয়েকটা ভিডিও দিলেন আমাকে। সেই ভিডিওগুলো আমি ওগুলা দেখছিলাম। ভিডিওগুলো এরকম যে, মনে করেন ওই যে ওরা আসছে, ওনারা বলি সরি, এর মধ্যে অনেকে সম্মানিত ব্যক্তিও আছেন, যিনি বিরোধী দলের চিফ হুইপ আছেন, তারপর ওই খেজুর ভাগ করে দেয় মানে তার এক্সেল দেন, উনিও ছিলেন। তো ওইখানে 3 জন বসে বারবার ওনাকে ইনস্টিগেট করছিল কি ট্রাকে কি ব্যালি ছিল না, ব্যালি ছিল না, এই বলেন ট্রাকে কি ব্যালি ছিল না। তো এসপি সাহেব বারবার বলতেছেন, না এটা তো আমি জানি না। বিষয় হচ্ছে কি, কোনোদিন তো গ্রামে যাইনি, আমরা যারা গ্রামে থাকি, আমি থাকি এখন সদরে, এখন না, গত 10 বছর থেকে উপজেলার সদরে। আমার গ্রামের বাড়িটা 7 কিলো ভিতরে। তা আমি যদি আমার মাকে দেখতে যাই, রাস্তার মধ্যে অ্যাটলিস্ট 2-3টা আমার এরকম কেস আসে, ট্রাক সোজা করে বাঁকা করে রাখছে, 2 লেনেরও রাস্তা না, 1 লেনের রাস্তা, নামতে হয়, রিকোয়েস্ট করতে হয় বাবারে, ধান মারাই করার বিয়ে মেশিন ফালায় রাখে। এটা একটা নিত্য নতুন ঘটনা ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে। তো সেটাই হয়েছে, কিন্তু তাকে এমনভাবে ইনস্টিগেট করছিল, আমি খুব, তার ধৈর্যটা দেখে আমার খুব ভালো লেগেছে। আরেক জায়গায় দেখলাম মুখে বাসি এক কনস্টেবলের বা সাব ইন্সপেক্টর হবে, তার সরকারি পোশাকটা এইভাবে জাপটে ধরেছে, আমাকেও বোধহয় দেখেছেন, সেই আরেকজন ওনাদের বিখ্যাত নেতা। তো এটা কি কোনো রাজনৈতিক দলের মানে শোভনীয় না, কিন্তু তাদেরকে যেভাবে আটকানো হচ্ছিল, ধরেন ওই ঘটনা বাদ দিয়ে এরপর আসেন আটকানোর গল্পে আসি। ভাই গৌস ভাই হচ্ছেন, যখন জেলে ছিলেন, জেলে থেকে উনি কিন্তু মেয়র হয়েছেন হবিগঞ্জের, অনেক সিনিয়র নেতা, আমাদের অনেক সিনিয়র। যেভাবে তারকে এবং তার ওয়াইফকে নিয়ে কথা বলা হচ্ছিল, আমি তাকে এবং তার ওয়াইফের কথার বাদই দিলাম। আমার উপজেলার, আরে ভাই আমরা তো বুর্জোয়া রাজনীতি করি, আমাদের ছাত্রদল যুবদল তো এখন বলতে পারেন কে তখন কিছু করতে পারেননি, তখনও আমরা যত প্রতিবাদ করার আমরা কিন্তু করেছি। 17 বছর আমি রাজপথে ছিলাম, যে বুদ্ধিজীবী, যে সাংবাদিক, যে মিডিয়া যে কথাই বলুক, কোন পদযাত্রায় একটাতেও যদি লোক কম হয়েছে, 28 অক্টোবরে সাউন্ড গ্রেনেড খেয়ে আমরা কইছিলাম, কে কইছিল, উই নো এভরিথিং, কারণ আমি রাজপথে কাজ করছি আমি। তো সেইখানে আমাদের ছেলেদেরও কিন্তু যখন ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, তার পরিবারকে নিয়ে কথা বলে, তখন কিন্তু এটা আপনি কতজনকে ফোন দিয়ে আটকাবেন। আচ্ছা, এই উনি কিন্তু আমার উপজেলায় গিয়েছিলেন, আচ্ছা, এই যে লম্বা করে যে সবসময় খারাপ কথা বলেন আর কি, নাম মুখে নিতে চাই না আমি। তো উনি আমার উপজেলায় গিয়েছিলেন, তা আমার ছাত্রদল যুবদলের ছেলেরা বলে ভাই আজকে কাহিনী ঘটবে, আমাকে বলেনি, তারা জানে আমার সম্পর্কে, মানে তারা তাদের সভাপতিকে বলে, তাদের সভাপতি আবার বসে বসে আমাকে মেসেজ দেয়, ভাই অমুকে কিন্তু খাপা, অমুক ইউনিয়ন থেকে কিন্তু মিছিল আসবে, অমুক ইউনিয়ন বলতেছে লাঠি নিয়ে করবে, কারণ তারেক রহমানের গালাগালি দিছে, এই জন্য সবাই রেডি। আচ্ছা, সারা রাত বসে ওইটা আমার ঠিক করতে হয়েছে। তারপর তারা যে ঠান্ডা করতে হয়েছে যে স্কুল মাঠে, কিন্তু ওই যে স্কুল মাঠে জনসভা হওয়ার কথা ছিল ওখানে করেনি, পরে শহীদ মিনারে গেছে, 350 লোক হয়েছিল, এর মধ্যে 250 লোক হাফ প্যান্ট পরা, মানে আচ্ছা, ওকে। তো ফুটবল দিবে বলা, এখন আমার কথা শেষ করি, আমি কনক্লুশনটা টানি, সেটা হচ্ছে একটা কথাও আমার বিরুদ্ধে ওখানে বলেনি ওনারা, ঠিক আছে।
তারপরও লোকজনকে আমার সেক্রেটারি এবং আমার সিনিয়র নেতাদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে রেখে ঠান্ডা করতে হয়েছে, তাকে পেটাবে। আচ্ছা আচ্ছা দিস ইজ দ্য রিয়ালিটি আচ্ছা। আমার এলাকা। আচ্ছা। এখন ওইখানে যে যখন গৌস ভাই সম্পর্কে কথা বলছিলেন, যে লোকটা হবিগঞ্জ জেলার নেতা, হবিগঞ্জের সভাপতি, জি। যে লোকটা পার্লামেন্ট মেম্বার, জি। যে লোকটা মেয়র ছিল, জি। তার নেতাকর্মীদেরকে ওই বৃষ্টির মধ্যে উনি কি একটা একটা করে গিয়ে করবেন? আচ্ছা। তারপরও যে হামলার কথা বলছেন, পুলিশ এখানে একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাকে দিয়েছে, সেটা এটা অনলাইনেও এসেছে, সেম স্টেটমেন্ট, যে তাদের এখানে র্যালি করার কথা ছিল। যখন লোকজন কম হয়েছে, এটা অবশ্য পুলিশ বলেনি, তখন তারা র্যালি না করে ডাইরেক্ট পথসভাটা করেছে। আচ্ছা। পথসভা করার পর পুলিশ ছিল, সুন্দরভাবে শেষ হয়েছে। হওয়ার পর পুলিশের গাড়ি বের হওয়ার পর তাদের বের হওয়ার কথা, এইটা তারা ইনস্ট্রাকশন না শুনে তাদের সাথে একটা নিজস্ব মিডিয়ার গাড়ি ছিল, সেটা আগে বের হয়েছে পুলিশের গাড়ির আগে, এবং বের হয়ে যখন গেছে তখন ওই ওখানকার মানে জনতা, ছাত্র বা যারা বিএনপি বা ছাত্র দলকে দুই করছে, তারা হয়তো হামলা। তবে আমি ওনার সাথে একমত, এইটাকে এখানে আমরা যেন ক্যামেরা দেখে দেখে দলের যদি কোনো পোস্টের কেউ থাকে, সেটা যদি আসলে কোনো পদধারী, সেই রকম পদধারী নেতা থাকে, তাদের বিরুদ্ধে তারা কেন যে কারো বিরুদ্ধে, এটা মনে হয় যে এটা কিন্তু মামলা। জাস্ট 30 সেকেন্ডে এটা বলবেন যে একজন লিখেছেন, একজন সাংবাদিক লিখেছেন যে পোলাপাইন জুলাই না করলে বিএনপির লোকজন এখনো ধান খেতে ঘুমাইতো, জুলাই না করলে এখনো বিএনপির লোকজন গুম হইতো, খুন হইতো, জেলে পচতো, এগুলো এখন বলা যাবে না? ভাইরে, হিমালয় নেই হতা তো কেয়া হতা, একটা পুরাতন গোলমাল মুভি আছে। আচ্ছা। তাই তো এই ডায়লগটা সবসময় করতেন। দুলাভাইয়ের পোস্টে ছিলেন ওখানে কে, আমাদের বাঙালি একজন অভিনেতা, ওনার নাম হচ্ছে, বাংলাদেশে অভিনয় করেছেন অনেক, তো ওনাকে ওনার শালক প্রশ্ন করতেন, জিদাজি হিমালয় নেই হতা তো কেয়া হতা। আচ্ছা। তো যেখানে হিমালয় নাই সেখানেও হাওয়া বয়। তো আমার কথা হচ্ছে, জুলাই না হইলে আগস্ট হইতো। 17 বছর আমরা চালাইছি, আরো 17 বছর চালাইতে পারতাম, চালাই আরো শক্তিশালী হচ্ছি। তারপর কি এই জুলাই কি তাদের কৃতিত্ব? তাদের কৃতিত্ব নাই একা না, একা তো বাইরে তারা বলে না। 6টা ছেলে যখন ওইখানে ডিবি অফিসে লুঙ্গি পরা, পেপার হাতে, তো মায়া লেগেছে অবশ্যই, কিন্তু আরো অন্তত 600-6000 বিএনপির নেতাকর্মী ওই ডিবি অফিসে যাওয়া আসা করতে হয়েছে। এর চেয়ে কঠিন কঠোর সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, শোনেন, আমরা ডিজিএফআই এর গাড়িতে যদি আমরা চড়তাম, আমরা যদি আপোষ করতাম, তাহলে হয়তো আরো আগে হয়ে যাইতো। আমরা যদি পুকুরে যেয়ে পুকুর ঘাটে বসে আমরা যদি পরিকল্পনা করতাম, আরো আগে হয়ে যাইতো। শহীদ জিয়ার গুলো কোথাও আপোষ করেনি, এবং এই 17 বছর টেনে নিয়ে আসছে। এইটা আমাদের সংসদে সরকারের পতন হয়ে যেত। শোনেন ভাই, আরো আগে সরকারের পতন হয়ে যেত। শোনেন ভাই, আমরা সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছি, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সরকারকে পতনের জন্য। 17 বছরে আমরা রান করেছি 282 রান, দরকার ছিল 285 রান। লাস্ট বলে 3 রান আপনারা করেছেন। এটার উত্তর উনি এতক্ষণ পেয়ে গেছেন। আচ্ছা, নাফিজ ইমতিয়াজ, যদি ছোট করে বলেন, যদি আমরা আরেকটা প্রসঙ্গে বলেন। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম, ওই আবার গোয়িং ব্যাক টু আমলা, আমার এক্সপেরিয়েন্স সারা জীবন সরকারি বা কর্পোরেট চাকরি করে, সরকারি আমরা হলো যে যখন ক্ষমতায় আছে, যে গভর্নমেন্ট, তারা সেই গভর্নমেন্টের কালারলেস, কারণ ওই জবটা এত ইম্পর্টেন্ট। রাইট, এটা হলো আমার কথা। এবং যদি ওনারা যারা আছেন এখন গভর্নেন্স অফ স্টেটে, ওনারা যদি ডিলিজেন্ট ম্যানেজমেন্ট করেন, এটাকে ম্যানেজ করা যাবে। আমি মনে করি এটা একটা গুড নিউজ ওনাদের জন্য। আচ্ছা, আপনাকে যেই কারণে আজকে বিশেষ করে আমন্ত্রণ জানানো, সেটা হচ্ছে আমাদের স্টার নিউজে গত কয়েকদিন ধরেই যে 3rd টার্মিনাল এয়ারপোর্টের, আপনি এভিয়েশন বিশেষজ্ঞ, আপনি একটু বলবেন যে 22,000 কোটি, প্রায় 22,000 কোটি টাকার প্রজেক্ট এটা। আজকেও আমাদের নিউজ ছিল, যে নিউজে ছিল যে আপনার নতুন রানওয়ের প্ল্যান না করেই আগের যেটা আছে এক্সিস্টিং, সেই অবস্থাতেই আবার নতুন একটা এয়ারপোর্টের একটা কাঠামো তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কয়েকটা দিক, কিছু অডিট রিপোর্ট আমাদের হাতে এসছে, সেখানে গভর্নমেন্ট বলছে নিজে যে এই কাজ যখন দেয়া হয়, সেই কাজ দেওয়ার জন্যে যে 22টা কোম্পানি এই দরপত্রে অংশগ্রহণ করে, তার মধ্যে একটা মাত্র শর্ত, যেই শর্ত আবার পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়, সেই শর্ত দিয়ে বাকি 20টা কোম্পানিকে ইনভ্যালিড করে দেওয়া হয়। এই যে প্রক্রিয়ায় কাজগুলো দেওয়া হয়, এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেছেন? এটা তাহলে একটু ইতিহাস আছে। এই ফ্লাইট টার্মিনালটা দরকারই ছিল না। দরকারই ছিল না বাংলাদেশে। ফ্লাইট টার্মিনালটা করা হয়েছে, এটার পিছনে ইতিহাসটা হলো, এটা ওই
পদ্মার ওপারে একটা কি আর বিল, ওখানটাতে আড়িয়াল বিল, মুন্সিগঞ্জে, জি। অদ্ভুত সুন্দর। জি। ওইখানটা একটা ইয়ে বানাবে, এয়ারপোর্ট বানাবে, জি। বানাবে। জি। তো লোকাল পিপলের ইয়েতে পারেনি, তারপরেও হাল ছাড়েনি, চেষ্টা করা হয়েছে। তখন $3 বিলিয়ন দেওয়ার কথা ছিল আমাদের ক্লাইমেট মিটিগেশন ফান্ডের থেকে। জি। তখন তারা নাকি বলেছে রিপোর্টেডলি যে তোমরা তোমাদের এনভায়রনমেন্ট নষ্ট করবে আর আমরা ওটার জন্য ইয়ে দেবো, 1 পয়সাও দেবো না। আচ্ছা। তখন এটা থেমেছে। 1, 2 হলো বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এখানে 500 কোটি টাকা ইজিলি তাদের একটা হালাল ইনকাম আছে। এইটা নেওয়ার জন্য যখন আপনার 2 বছরের যে ফখরুদ্দিন সাহেবের সরকার ছিল, তখন প্রচেষ্টা হয়েছে যে এটা জিএমজিকে দিয়ে দেওয়া হোক। তারপরে চেষ্টা হয়েছে ডানাটাকে দেওয়ার জন্য। তো সেগুলো যা হোক বিমানের লোকেরা পেরেছে ওটাকে ইয়ে করতে, রুখতে এবং পারফরমেন্স ইমপ্রুভ করার মাধ্যমেও সেই সময়ে এটা করা গেছে। তারপরে আবার যখন ইয়ে এসছে, আবার শুরু হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্ট করতে না পারি তাহলে এইখানে হ্যান্ডলিংটা নিতে, আচ্ছা তাহলে কি এইখানেই একটা বানাই। এই এয়ারপোর্টের 50% ইউটিলাইজেশন, আপনি স্পেস যদি দেখেন ওখানে আরেকটা রানওয়ে করা দরকার ছিল এবং সেই স্পেস আছে। কিছু দরকার হলে ওরা বলছে যে বিল্ডিংস কিছু ভাঙতে হবে। আরে ওই বিল্ডিংসগুলো তো আমার জানা মতে খুব সাধারণ এই না, কিছু বিল্ডিং ভাঙার পরিকল্পনার কথা প্রতিমন্ত্রী আজকে ইন্টারভিউতে বলেছেন, কিন্তু আপনি বলবেন যে যেই প্রক্রিয়ায় কাজ দেয়া হলো, যেই প্রক্রিয়ায় একটা গাছের দাম 500 টাকা প্রথম থেকেই তো এখানে তো প্রথম থেকেই তো এটা করাপশনের জন্য। আপনার সিভিল এভিয়েশন তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হওয়ার কথা না। ইটস এ রেগুলেটরি অথরিটি। আপনি গুগল করে দেখেন, দে ক্যানট বি ইনভলভড। এই এয়ারপোর্ট বানানো, রানওয়ে বানানো, রেডার কেনা, যত কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে সব, ইনক্লুডিং কোথায় পোস্টার লাগাবে, কোনখানে বিজ্ঞাপন লাগাবে, এমনকি কোথায় পানির দোকান হবে এয়ারপোর্টের ভিতরে, সব কিছু সিভিল এভিয়েশন তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে ইন্ডালজড হওয়ার কথা না, তারা হয়েছে। তারপরে কি হলো, তখন দেখলো আচ্ছা ঠিক আছে এখানে একটা থার্ড টার্মিনাল বানাই। হঠাৎ করে বলা নেই ক নেই থার্ড টার্মিনাল, কারণ কনস্ট্রাকশন করলেই পয়সা। এইটা তো আপনার টেন্ডার ম্যানিপুলেশন বলা হয়, যে টেন্ডার ডকুমেন্টসের মধ্যে এটা একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা যদি এখানে করে থাকে আশ্চর্য হওয়ার কিছু না। এবং এই পুরো জিনিসটা তো আমার চোখে করাপশন করার জন্যই করা হয়েছে, পুরো প্রজেক্টটাই। আচ্ছা, তো সেই প্রজেক্টটা যে ডিসেম্বরে এটার উদ্বোধন হবে, সেখানে একটা জায়গায় মানে 2024-25 যে অডিটের একটা জিনিস ওরা পরিষ্কার করে বলেছে যে অনুমোদনহীন ভাবে, অর্থাৎ সিসিজিপি মানে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই তারা 6,300 কোটি টাকা অতিরিক্ত পেমেন্ট করছে। ওদেরকে ধরা হোক, মানে যেখানে সরকারের সময় জিনিসগুলো করেছে। এবং আমি বললাম তো, ইতিহাসটা বললাম, একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। আমার পজিশনটা হলো এই দেশের মানুষের টাকা এটা যখন হয়ে গেছে, আমাদের কিন্তু এখন অপশন নাই এটাকে চালু করা। এবং এখন 600 কোটি টাকা বোধহয় গত নভেম্বরে দেওয়ার কথা ছিল, দিতে পারে না। আর 21,000 সামথিং কোটি টাকা যেটা, এটার পরে কিন্তু আবার স্যামসাং এর কাছ থেকে আনাদার 6,000 কোটি টাকার ইয়ে নিয়েছে। এখন হচ্ছে যে সামহাউ অর আদার এটাকে চালু করা। সামহাউ অর আদার মধ্যে আমি যেটা দেখলাম আশাবাদ, যে বেশ কয়েকটা কোম্পানিজ বিদেশি, তাদেরকে এখানটায় অপারেট করতে দেওয়ার, এটাকে আমরা এয়ারলাইন পরিভাষায় কনসেশন বলি, দেওয়া হচ্ছে। তার মধ্যে ডানাটা একটা নাম শোনা যাচ্ছে, টার্কিশ একটা নাম শোনা যাচ্ছে, তারপরে আরেকটার নাম শোনা যাচ্ছে হচ্ছে মেডজিজ, এটা বোধহয় আয়ারল্যান্ডের। আর বিমানকে সুযোগ দেওয়া হবে টু কম্পিট। এই জায়গাটা আমি, কারণ এইটা করতেই হবে চালু। এখন বিমানের যেই টাকাটা আমি যে বললাম যে 500 কোটি টাকা ও মোর, কারণ এখান থেকে 40টার মতো এয়ারলাইন অপারেট করে, এদেরকে হ্যান্ডলিং দেয়। এই টাকাটা কিন্তু বিমান যে 20টা ডেস্টিনেশনে যাচ্ছে, ওইখানে কিন্তু বিমান আবার এই জিনিসের জন্য, বিমানকে এইটা তাদের করতেই হবে। এবং কম্পিট করতে যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে বিমানে কিন্তু আপনার ইকুইপমেন্টও আছে, ম্যান পাওয়ারও আছে, আর এই যে হ্যান্ডলিং এর ব্যাপারটা না, বিশ্বাস করেন ইট গোজ লাইক ক্লক ওয়ার্ক, কারণ সমস্ত এসওপি করা আছে। আমি 6 বছরে এয়ারপোর্ট চালিয়েছি। আমি নিজে 12 মিনিটে ফার্স্ট ব্যাগ ডেলিভারি দিয়েছি। তার মানে কি, যদি
একটা বটলে মুখ দিয়ে যদি কিছু একটা বের করা যায়, তার মানে এখান দিয়ে বের করা যায়, ইটস পসিবল। Right, right. এইটা আমাদের এখন হাতে- বিমানে এইটা আসলে একটা লম্বা ডিসকাশন, একটা দিন আসলে বিমান এখন আপনাদেরকে complete নিয়ে করতে পারে। জাস্ট 30 সেকেন্ডে যদি আপনি একটু অ্যাড করেন, তারপরে ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আমাদের হাতে সময় কিন্তু শেষ, এখন অতিরিক্ত। শোনেন, 7,000 টাকার প্রজেক্ট 21,000 17,000 করে। সরি 7,000 কোটি টাকার প্রজেক্ট 21,000 কোটিতে গেল। জি। প্রত্যেকটা ক্ষেত্রে ভেজাল। খুব সিম্পল আমি বলি, এখনো কিন্তু- জাপান আমাদের অন্যতম সবচেয়ে বড় বিনিয়োগকারী উন্নয়ন সহযোগী, জি। উন্নয়ন সহযোগী, কিন্তু তারপরও যিনি পরামর্শক কোম্পানি জাপানের, দাতা জাপানের, এখানে আসলে দাতা না ইনভেস্টর এটাও একটা কথা, কিন্তু না ইনভেস্টর মানে এটাকে লোন, ডিরেক্ট লোন নেয়া গভর্নমেন্ট। তো কিন্তু আপনি যদি মিডিয়াতে দেখেন, দেখবেন এটাকে দাতা সংস্থা বলা হয় জাপানকে, জায়গাকে। তো জানি না কেন বলা হয়, কম সুদে ঋণ দেন ওনারা, ইনভেস্ট করেন। সো দাতাই বলি মিডিয়াতে যেটা বলে। তো তারাও ইনভেস্টরও জাপানি, জি, এবং ঠিকাদারও জাপানি। জি। এবং এখানে যে অদ্ভুত রকমের কন্ডিশন, এটা একটা এক্সাম্পল। জি। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মোস্ট অফ দ্যাট এই কন্ট্রাক্টরি গুলোতে এটা দেওয়া হয়। আপনাকে একটা উদাহরণ দিই। আচ্ছা, 17 বছরে যে কোম্পানিগুলো কাজ করেছে তাদের অভিজ্ঞতা হয়েছে। এখন আমরা যারা বিএনপি করি, বা আমার যুব দলের একটা ছেলে যদি কন্ট্রাক্টরি করতে চায়, সে কাজ পাবে না। না, সেটা তো আলাদা আলোচনা, সেটা আলাদা ডিসকাশন। সর্বত্রই এরকম, এবং মেগাগুলোতে আরো বেশি হয়। জি। সেখানে না, সরকার এই জড়িত থাকে। জায়গাগুলো একদম পুকুর বিমানে চুরির মতো। একটু কথা বলেছেন Just- নাফিস ভাই, বিমানটা 1 সেকেন্ডে বলবো, বাইরে এই হ্যান্ডলিং আর কইরেন না, যে হ্যান্ডলিং এ আপনারা 12 মিনিটে ডেলিভারি দেন। আমি নেপালও এর চেয়ে ভালো হ্যান্ডলিং করে, এমনকি মায়ানমারও এর চেয়ে ভালো হ্যান্ডলিং করে। বিমান বাংলাদেশ এটা একটা দায়িত্ব তো ফানি ম্যানেজমেন্ট, ইস্যুতে পরিণত দায়িত্ব হয়েছে। ম্যানেজমেন্ট।